বোর্ডে যাওয়ার পরে আমরা অনেক ধরনের সমস্যা সম্মুখীন হই। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে শেরে বাংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়াম উইচ ইজ হোয়াট উই কল দ্য হোম অফ ক্রিকেট, সেখানে একটা প্রপার মেডিকেল ফ্যাসিলিটি নাই। কিন্তু এটা প্লেয়ারদের বেনিফিট বা কোচদের বেনিফিট, স্টাফদের বেনিফিট তাদের কাছেই যাচ্ছে। আমরা কিন্তু বোর্ড থেকে কিছু পাই না। অনেকে বলছে যে এই বোর্ডটা আসলে বিএনপি বোর্ড, ডু ইউ ফিল দ্যাট ওয়ে? আমি যদি বলি যে সে এলাকার মানুষদেরকে তার নিজের সন্তানদের থেকে বেশি ভালোবাসে, কথাটা কিন্তু ভুল না। হি ইজ এ পিপলস ম্যান। সে সবসময় অ্যাটলিস্ট তার এলাকার জন্য অন্তত আমি একটু বলবো যে সে সবসময় জনগণের কাতারেই ছিল। আপনার কি মনে হয় নির্বাচনটা প্রভাবমুক্ত? সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু সিলি পয়েন্ট টেলি ক্রিকেট প্রেজেন্স। আজকে আমাদের সাথে আছেন, এখন আর তিনি খুব অচেনা নয় বাংলাদেশ ক্রিকেটে। তাকে বেশ ভালোভাবে তার উপস্থিতি দেখা গেছে গত 2 মাস ধরে বাংলাদেশ ক্রিকেটে। ইব্রাহিম ভাই, যিনি সিকিউরিটির দায়িত্বে ছিলেন গত 2 মাস এবং আরও অনেক কাজই করেছেন। ইব্রাহিম ভাই সামনে ইলেকশনও করবেন। আজকে তার ইলেকশন পরিকল্পনা এবং অন্যান্য বিসিবিতে গত 2 মাস কীভাবে কাটালেন, সামনে ইলেকশন পরবর্তী তাদের কী কী পরিকল্পনা থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ করার জন্য তার পাশে আমরা এসেছি। ইব্রাহিম ভাই, থ্যাংক ইউ। ফার্স্ট ফর দ্য লাস্ট 2 মান্থস আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ছিলেন। জি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আসলে দূর থেকে সবাই বলে এখানে অনেক মধু আছে, অ্যাজ পার আমিনুল ইসলাম বুলবুল অ্যান্ড আসিফ মাহমুদ। তারা আসিফ মাহমুদ না, আসিফ গায়ক আসিফ, যেখানে মধু টধু মৌচাক মৌমাছি। আপনি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত 2 মাস ছিলেন, কেমন ছিল বাংলাদেশ ক্রিকেট? জি, ধন্যবাদ। দেখেন, আমি ব্যক্তি পর্যায়ে সমালোচনা করা পছন্দ করি না, তো সেটা নিয়ে আমি কিছু বলবো না। আমি যদি শুধু আমার বিগত 2 মাসের যে অভিজ্ঞতা সেটা যদি একটু আপনার সাথে বা দর্শকদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা খুবই স্বল্প সময়ের জন্য বা খুবই অল্প মেয়াদের জন্য আমাদেরকে বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনারা সবাই জানেন যে বিগত 7 এপ্রিল এনএসি, যে বিগত বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ছিল, সেটা ডিসলভ করে আমাদেরকে অ্যাডহক কমিটি হিসাবে ঘোষণা দেয়। ঘোষণা দেওয়ার পরে আমরা যখন বোর্ডে যাই, আমাদেরকে যখন আসলে প্রথমে যোগাযোগ করা হয়, আমি ব্যক্তিগতভাবে একটু সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, কারণ প্রক্রিয়াটা নিয়ে আমারও একটু সন্দেহ ছিল। এবং যখন আমাদেরকে ডাকা হলো, সিচুয়েশনটা বোঝানো হলো, তখন আমি চিন্তা করলাম যে দিস ইজ এ চান্স টু সার্ভ বাংলাদেশ ক্রিকেট। তো এরপরে আমরা থাকি বা না থাকি সেটা নিয়ে তখন আমি কোনো কিছু চিন্তা করিনি। বোর্ডে যাওয়ার পরে আমরা অনেক ধরনের সমস্যা সম্মুখীন হই, এবং শুধু আমরাই না, আমাদের সাথে খেলোয়াড়রাও কিন্তু অনেক প্রকারের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথম দিনই, ঠিক 7 এপ্রিলে আমাদের যে সভাটা হয়, জনাব তামিম ইকবালের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিই যে ক্রিকেটারদের যে বর্তমান বেতন ভাতা, সেটা আমরা কিন্তু প্রথম দিনই স্কেলটা রিভাইজ করি। সেটা শুধু জাতীয় পর্যায়ে ক্রিকেটার না, আমাদের ডোমেস্টিক ক্রিকেটার, নারী ক্রিকেটার যারা সবচেয়ে বেশি বঞ্চিত, তাদের ক্ষেত্রে বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তটা নিই। পরবর্তীতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মিরপুর স্টেডিয়াম সংক্রান্ত বা ইভেন অন্যান্য অনেক স্টেডিয়াম সংক্রান্ত আমরা কিন্তু ভিজিট করে করে বিভিন্ন যে ভুল ত্রুটিগুলো আছে, ডিজাইনের সমস্যা আছে বা কী ফ্যাসিলিটি আপগ্রেডেশন দরকার, সেগুলো নিয়ে কিন্তু আমরা খুব দ্রুতগতিতে কাজ শুরু করি। হ্যাঁ, একটা অ্যাডহক কমিটির কতটুকু করার ইখতিয়ার আছে না আছে সেটা অবশ্যই আমরা বিবেচনায় রেখেছিলাম, কিন্তু আমাদের মনে হয়েছিল যে যেহেতু আমরা একটা খুবই স্বল্প সময়ের জন্য এসেছি এবং ক্রিকেট প্রেমী বা ক্রিকেটারদের যে একটা ন্যায্য দাবি, সেগুলো যদি আমরা যতটুকু প্রক্রিয়ার মধ্যে ফেলে পূরণ করতে পারি, এটাই হয়তো আমাদের এটাই হয়তো আমাদের অর্জন হতো। তো আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি, এবং যে যাই বলুক, ঠিক আছে, বিগত 2 মাস আমাদের তো ম্যান্ডেট ছিল 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা আল্লাহর রহমতে চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব এই নির্বাচনী প্রক্রিয়াটাকে আমরা এগিয়ে নিয়ে একটা স্থায়ী বোর্ডের কাছে যাতে আমরা হস্তান্তর করতে পারি। তো 2 মাসের মধ্যে আপনি আমাকে একটু বলতে পারবেন যে আমরা এমন কোনো কাজ করেছি যেটা ক্রিকেটের বিরুদ্ধে গিয়েছে? ধরেন আমাদের সভাপতি
উনি গ্যালারিতে ফ্যান লাগালো। ফ্যানটা কি আমরা আমাদের জন্য লাগিয়েছি? এটা তো দর্শকদের জন্য, যারা মাঠে গিয়ে খেলাটা উপভোগ করতে চায় তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে ধরেন মেনু প্রাইসটা সেট করে দেওয়া, যাতে কোনো সিন্ডিকেট এখানে কাজ না করতে পারে, সবার জন্য একটা ন্যায্য মূল্য নির্ধারণ করে দেওয়া। ঠিক আছে, এরপরে আমাদের ধরেন যারা একদম মানে দিন থেকে রাত পর্যন্ত আমাদের স্টেডিয়ামে থাকে, কিন্তু তাদের ব্যাপারে মানুষজন হয়তো জানে না। ধরেন আমাদের যারা ক্লিনিং স্টাফ আছে, কর্মচারী আছে, এদের ব্যাপারে হয়তো সাধারণ মানুষ কখনো মানে খোঁজ খবর নিবে না বা তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে না, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে একদম নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত যতটা স্টেক হোল্ডার ইনভলভ, যতজন ইনভলভড, আমরা কিন্তু সবার সাথে কথা বলেছি। প্রথম 2-3 দিনের মাথায় আমরা এই যে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে যে একটা জটিলতা ছিল, সব স্টেক হোল্ডারদের সাথে আমরা বসেছি মাঠে খেলাটা গড়াতে। মানে এই যে আমাদের যে একটা প্রক্রিয়া ছিল যে যাই হোক না কেন মাঠে খেলাটা গড়াতে হবে, স্টেক হোল্ডারদের কথা শোনা, স্টেডিয়ামে যারা আছে, যারা রক্ষণাবেক্ষণ করে, যারা স্টেডিয়ামের থেকে ধরেন দিনে হয়তো 200 টাকা, 300 টাকা, 400 টাকা তাদের জীবিকা থাকে, মানে সবার সাথেই কিন্তু আমরা কথা বলেছি যে আমরা আপনাদের জন্য কি করতে পারি। প্রথম দিন যখন আমি যাই, অনেকেই হয়তো মানে জিনিসটাকে এভাবে দেখবে যে মানে অমুক কানেকশন বা অমুক মন্ত্রীর ছেলে বা এটসেট্রা। সেটা পরে আছে প্রশ্ন। হ্যাঁ, কিন্তু আমি তো গিয়েছি ভাই একজন সংগঠক হিসাবে, আমি কিন্তু পলিটিক্যালি ইনভলভ না। হ্যাঁ, এইবার প্রশ্ন এখানে এই প্রশ্ন আসতো আর কি। আমি একটু আগে দুটো প্রশ্ন করে নিই, তারপরে এই প্রশ্ন আসতো। সেটা কিন্তু বিগত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা বিভিন্ন সময় দেখছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি নিয়ে আনসারের সাথে একটা মানে আনসারকে ইনক্লুড করার কোনো ইয়ে ছিল না। মানে আনসার ওয়াজ, কারণ আপনার ধরেন বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই তিনটা যেভাবে মানে রক্ষণাবেক্ষণ হয়, ইট ইজ নট দ্য সেম উইথ আদার ভেন্যুজ ইফ আই এম নট রং। জি, মানে আপনার সময় আপনি আনসারকে আনলেন, আমি আপনার সিকিউরিটির বিকজ ইউ আর ইনভলভ ইন সিকিউরিটি, আমি আগে সিকিউরিটি ওয়াইজ প্রশ্নগুলো করে নিই, তারপর যে আপনার সময় আনসারকে আনলেন, মানে হাউ ডিড ইউ মানে কনভিন্স দেম অ্যান্ড মানে কী প্রক্রিয়া আনলেন? বিকজ এর আগে কিন্তু আমরা দেখছি যে সরকার চেষ্টা, মানে আমাদের বিগত বোর্ডও হয়তো বা চেষ্টা করছিল, কিন্তু দে কুড নট একসাথে করতে পারেনি। মানে জি, বিগত 2 মাসের অনেকগুলো কাজের মধ্যে এটা ছিল আমার, আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের, আপনারা হয়তো নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রাইভেট সিকিউরিটি একটা গ্রুপ আছে, এবং তাছাড়াও পুলিশ, আর্মি এবং অন্যান্য যারা মানে সশস্ত্র বাহিনী, তাদেরও একটা ছোট সেগমেন্ট কিন্তু আমাদের বিভিন্ন স্টেডিয়ামে টাইম টু টাইম ডিউটি করে থাকে। কিন্তু এটা যখন আমাদের কোনো সিরিজ হয়, তখন এটা অফিসিয়াল ক্যাপাসিটিতে আমরা তাদেরকে রিকোয়েস্ট করতে পারি। কিন্তু যখন সিরিজ বা কোনো খেলাধুলা হয় না, তখন স্টেডিয়ামগুলো কিন্তু প্রায় খালি পড়ে থাকে, এবং স্টেডিয়ামের আশেপাশে যারা থাকে বা স্টেডিয়ামের ভিতরে যারা থাকে, অ্যাগেন যে কর্মচারীদের কথা আমি বললাম, তারা কিন্তু নিরাপত্তাহীনতায় অনেকটা মানে ভুগে। তো তাদের জীবনটা সহজ করার জন্য, এবং আমাদের এই যে স্টেডিয়ামগুলো, দিন শেষে তো এগুলো হচ্ছে আপনার একটা ন্যাশনাল অ্যাসেট, তাই না? এগুলো তো ডাইরেক্ট যে সব বিসিবি প্রপার্টি টা না, এগুলো সব এনএসির আন্ডারে। তো জাতীয় অ্যাসেটগুলোকে প্রোটেক্ট করা তো আমাদের দায়িত্ব। তো আমি ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিই যে যদি আমরা কোনো প্রকারে আনসারের সাথে একটা চুক্তি করতে পারি, সম্পন্ন করতে পারি দীর্ঘমেয়াদে, শুধু একটা ভেন্যু জন্য না, মানে আপনার আমাদের যে 6-7টা ভেন্যু আছে সবকটার জন্য, তাহলে এটা দীর্ঘমেয়াদে কিন্তু আমাদের টাকাও বাঁচে, এবং মানে যে সুরক্ষার যে বিষয়টা, নিরাপত্তার যে বিষয়টা, সেটাও ইনশিওর হয়। তো আলহামদুলিল্লাহ 1 মাসের মাথায় আমরা কাজটা করতে সম্পন্ন হই। প্রথমে যে প্রথম 3টা ভেন্যু আমাদের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সেটা নিয়ে আমরা সম্পন্ন করি চুক্তি। এর পরে ফতুল্লা, বরিশাল, কক্সবাজার, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং আস্তে আস্তে চুক্তিগুলো নবায়ন হচ্ছে। যে আপগ্রেডেশনটা খালি মহিলাদের হয় না, মহিলাদের ক্রিকেটারদের করেছিল তারা। জি, মানে এবং এছাড়াও আরেকটা পদক্ষেপ দেখছিলাম, যদি আমি ভুল না করি, মেয়েদের এসএলও করা। জি, মানে হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড মানে মেয়েদেরকে, মেয়ে ক্রিকেটারদেরকে এসএলও? বিকজ কর্মসংস্থান নিশ্চিতকরণ। প্রথমত কর্মসংস্থান নিশ্চিত করা মূল লক্ষ্য ছিল, কিন্তু কিছু প্রিভিয়াস নারী ক্রিকেটারদের সাথে যখন আমরা কথা বলি, আমরা ব্যক্তিগত পর্যায়ে জানতে পারি তারা কেন ক্রিকেটের সাথে এখন আর সংশ্লিষ্ট নয়। যেমন ধরেন অনেক নারী ক্রিকেটার আছে পারিবারিক কারণে তারা হয়তো মানে ক্রিকেট খেলা কন্টিনিউ করতে পারেনি, অথবা অনেকে আছে যে অনেক প্রতিভা ছিল
কিন্তু কোনো না কোনো কারণে তারা জাতীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারেনি, কিন্তু তারা ক্রিকেটের সাথে সম্পর্কিত তাদের বজায় রাখতে চায়। তো সেই হিসাবে আমরা চিন্তা করলাম যে স্টেডিয়ামে তো শুধু মানে পুরুষরাই খেলা দেখতে আসে না, নারীরাও আসে। তো আমাদের যখন ব্যাক এন্ডে যারা এসএলও থাকে, যারা ধরেন মোটামুটি সিভিলিয়ান পুলিশের মতনই আপনি ধরে নিতে পারেন, তারা কিন্তু খুবই এফিশিয়েন্ট, এবং তারা যদি না থাকে ব্যাক এন্ডে, খেলা ম্যানেজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট। ওকে, তো যখন নারী পুরুষ উভয় খেলা দেখতে আসে, তো আমরা কেন কিছু নারী এসএলও মানে রাখার উদ্যোগটা কেন নিতে পারবো না, এটা নিয়ে আমি বোর্ডে আলোচনা করেছি, তারাও জিনিসটা বুঝেছে, এবং একটা পর্যায়ে গিয়ে তারা ডিসিশন নিল যে হ্যাঁ, যেহেতু আমরা প্রথমে জিনিস মানে এটাকে একটা পাইলট প্রোগ্রাম হিসেবে রোল আউট করলাম, যে 10 থেকে 15% আমরা নারী এসএলও নিয়োগ দিই, ট্রেনিং দিই। আমরা কিন্তু বিগত 2-3 মাস ধরে তাদেরকে ট্রেনিংয়ের যে প্রক্রিয়াটা আছে সেটা সম্পন্ন করলাম। এরপরে আশা করছি যে আগামী কয়েকদিনে এই সংখ্যাটাকে হয়তো আমরা 30%-এর আশেপাশে নিয়ে যেতে পারবো। এটা দিয়ে দুটো জিনিস হচ্ছে, এক, যে নারী ক্রিকেটাররা আগে ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিল, তারা এখনও মনে করে যে তারা খেলার সাথে কোনো না কোনোভাবে জড়িত, এটা একটা পজিটিভ দিক। আর দ্বিতীয় হচ্ছে যে এই কারণে তাদের একটা জীবিকার একটা উসিলা আমরা সৃষ্টি করে দিলাম। তো যারাই আমাদের মেইন স্টেক হোল্ডার, আমি আবারও বলেছি, আমরা তাদের জন্যই কাজ করব। তো এটা মেডিকেলে কিছু ইমপ্রুভমেন্ট আপনি এবং রাশনা মেডিকেল ডিপার্টমেন্টে যদি একটু বলতেন, রাশনা আপনি ছিলেন। জি, মেডিকেলের যে বিষয়টা, সেটা আমার থেকে বেশি আমাদের যে রাশনা আপা, উনি বিষয়টা রক্ষণাবেক্ষণ করেছেন, দেখেছেন, কারণ উইমেন্স উইং এবং মেডিকেল দুটাই ছিল। কিন্তু আমরা যখন পুরো ভেন্যু পর্যবেক্ষণ করি, সেটা ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন ভেন্যুতে আমরা দেখেছি, রাজশাহী, আমরা দেখলাম যে বিগত সময়ের যে বোর্ড, তারা কোনো প্রপার মেডিকেল ফ্যাসিলিটি রেখে যায়নি প্লেয়ারদের জন্য। এই যে সবাই বলে যে বিসিবির এই যে এই ফান্ড এটসেট্রা, এই ফান্ড কিন্তু আমাদের না, এই ফান্ড প্লেয়ারদের, তাদের ওয়েলফেয়ারের জন্য কিন্তু ধরেন বিভিন্ন স্পন্সর বলেন বা আইসিসি বলেন, এই টাকাটা কিন্তু তাদের রক্ষণাবেক্ষণ বা তাদের দেখার জন্য দেওয়া হয়। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে মানে শেরে বাংলা, মানে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, উইচ ইজ হোয়াট উই কল দ্য হোম অফ ক্রিকেট, সেখানে একটা প্রপার মেডিকেল ফ্যাসিলিটি নাই। কিছু ইকুইপমেন্ট আছে আদিকাল আমলের, কিন্তু এটা দিয়ে ধরেন যদি একটা প্লেয়ার ক্রিটিক্যালি ইনজুর হয়ে যায় বা বিদেশি প্লেয়াররা আসলো, তাদের যদি কিছু হয়ে যায়, তখন আমরা মানে অনেক বড় বিপদে পড়তে যাব। তো প্রথমেই আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে ঢাকা প্রিমিয়ার লিগ আর অন্যান্য যে ডোমেস্টিক লিগগুলো আমরা চালু করি, ওখানে আমরা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছি, এবং পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে আমাদের নিজস্ব একটা ইনহাউস ফ্যাসিলিটি থাকা উচিত। সো এখানে নট জাস্ট রাশনা আপা, আমাদের প্রেসিডেন্টও, উনিও একটা খুব স্ট্রং উদ্যোগ নিয়েছে যে নট জাস্ট দ্য মেডিকেল ফ্যাসিলিটিস, এভরিথিং শুড বি ইন্টারকানেক্টেড অর ইন্টিগ্রেটেড। সো জিম আপগ্রেডেশন, আপনার রিকভারি ফ্যাসিলিটি, প্রপার মেডিকেল রুমস, এগুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি প্রক্রিয়া শুরু করে দিয়েছি। এবং মানে একদম বেসিক জিনিস যেগুলো আপনার ধরেন ইসিজি মেশিন, অক্সিজেন সিলিন্ডার্স, কিছু মেডিকেল ট্রলিজ, কিছু আপনার ধরেন ওই যে অন দ্য গো আইসিইউ বাসেস, এগুলো কিছু কিছু ফ্যাসিলিটিস আমরা অলরেডি প্লেয়ারদের জন্য ব্যবস্থা মানে কাজ সম্পন্ন করে দিয়ে গিয়েছি। এখন বাকি এগুলো এখন কি বিসিবিতে থাকবে? হ্যাঁ, এই ফ্যাসিলিটিগুলো বিসিবিতে পাওয়া যাবে। এই ফ্যাসিলিটিগুলো বিসিবিতে পাবেন, মানে বাসটা পাবেন না, বাসটা হয়তো না মানে অন্য যে কোনো সাথে আপনাদের মানে একটা জায়গায় যেতে হয়, একটা প্যাথোলজিতে গিয়ে অনেক টেস্ট করতে হয়, কিছু টেস্ট বিসিবিতে করা সম্ভব, কিছু টেস্ট বিসিবিতে করা সম্ভব হবে। এবং আপাতত যেটা আমরা করছি যে আমরা ভেনিউ ওয়াইজ জিনিসগুলো হয়তো শিফট করব, এবং যখন অন্য ভেনিউ রুমসগুলো রেডি হয়ে যাবে, ফ্যাসিলিটি রেডি হয়ে যাবে, তখন ওগুলোর জন্য কিছু যে মিনিমাম ফ্যাসিলিটিস সেগুলো আমরা ওখানে ব্যবস্থা করে দিব পার্মানেন্টলি। এবার যাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অটোমেশন, জি, এই ব্যাপারে ফাইন সিনা সম্ভবত আপনার সাথে অনেক কাজ করছেন মনে হয়। তাইম ইকবাল ছাড়াও, তাইম ইকবাল তো নিজে সবকিছুরই রক্ষণাবেক্ষণ দেখছেন, তো ফাইন ভাই আর কি, জি, মানে শুনছি যে উনি অটোমেশন মানে সবকিছু একটা অটোমেশনের আন্ডারে আসে আর কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এটা নিয়ে অনেক কাজ। এই জিনিসটা একটু আমাকে এক্সপ্লেন করা যাবে যে মানে এই জিনিসটা করে আসলে বাংলাদেশ ক্রিকেটের কি মানে কি করতে যাচ্ছেন, মানে হোয়াট আর ইউ আপ টু? মানে আপনি কি আগে কখনো কোনো কর্পোরেট চাকরি করেছেন? কর্পোরেট চাকরি? জি জি করি, অফিসে এমনি। আপনি তো নিশ্চয়ই তাহলে জানেন যে একটা অফিস কিভাবে কাজ করে, তাই না? আপনার অফিসে কি এখনো ধরেন আদিকাল আমলের সেই পেন এন্ড পেপার সিস্টেম আছে? না, আমাদের খুবই কম, যদি থাকেও খুবই কম হয়ে থাকে, তাই না?
এখন হতেছে আপনার অটোমেশনের যুগ, ডিজিটাইজেশনের যুগ। আপনি যদি একটা প্রক্রিয়াকে ডিজিটাইজ করে দেন, সেটা কিন্তু অটোমেটিকলি এফিশিয়েন্ট হয়ে যায়, এবং সেটার মাধ্যমে বিভিন্ন প্রকারের যে আপনার ধরেন একটা জিনিস প্রসেস করতে যে সময়টা লাগে, যে ডিলেগুলো হয়, সেগুলো থেকে তো আপনি মোটামুটি বের হয়ে আসতে পারবেন। এবং সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে যে চুরিটা আটকানো। একটা প্রসেস যখন অটোমেশনে আওতায় পড়ে যাবে, তখন কিন্তু আপনার অনেক জিনিসের চুরির যে স্কোপটা থাকে সেটা কিন্তু কমে আসে। বিগত বোর্ডে আমাদের যে একজন পরিচালক জনাব ফাহিম সিনহা, ইউ কারেক্টলি পয়েন্টেড আউট, উনি তো এইসব দিকে ভালো বুঝেন, হ্যাঁ। কোথায় চুরি মুড়ি হচ্ছে, Exactly. কোথায় আটকান যায়, এগুলো কিন্তু Exactly. ফাইন্যান্সের হ্যাঁ। মাস্টার। he was previously finance committee chairman as well. জি জি, So তার জন্য উনি এগুলো উনি ভালো জিনিসটা বুঝেন। জানে। তো আমি যখন তার সাথে কাজ করলাম, তখন এটা নিয়ে আমরা একটা মানে সেশন করলাম যে কিভাবে বিসিবি, এটা কিন্তু প্লেয়ারদের জন্য না, না না, এটা বিসিবি এজ পুরোপুরি বিসিবি অ্যাজ অ্যান অর্গানাইজেশন। এটা তো একটা অফিস, এটা তো একটা কর্পোরেট। আপনি জিনিসটা চিন্তা করে দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে কোনো ক্রিকেট বোর্ড হোক বা যে কোনো বোর্ড হোক কোনো কোম্পানির, সেটা তো হচ্ছে ওই কোম্পানির মানে লাইফলাইন। এবং লাইফলাইন যদি এফিশিয়েন্ট না হয়, আপনি কাজ করতে পারবেন না। কর্মচারীরাও ধরেন আপনাকে বিভিন্ন অজুহাতে আপনাকে হয়তো অনেক কিছু বোঝাতে সক্ষম হবে, পরে দেখবেন যে আলটিমেটলি যারা আপনার যে স্টেক হোল্ডার, যে কাস্টমার, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ইন দিস কেস আমাদের কাস্টমার হচ্ছে যারা আমাদের দর্শক, যারা খেলা উপভোগ করে। আর আমাদের মেইন স্টেক হোল্ডার হচ্ছে আমাদের ক্রিকেটাররা, আমাদের কোচিং স্টাফ। তো তারা কিন্তু অনেক অভিযোগ অ্যাকচুয়ালি আমাদের করেছিল যে এই প্রক্রিয়াগুলো এত স্লো। আমি ধরেন এই যে মেডিকেল নিয়ে আপনি কথা বললেন, হ্যাঁ, মেডিকেল নিয়ে যে আপনি কথা বললেন, কোনো একটা প্রপার মেডিকেল ফেসিলিটি ছিল না। কোচ, ট্রেনিং স্টাফ, তারা কিন্তু আগের বোর্ড মেম্বার বলেন বা যারাই দায়িত্বে ছিলেন, তাদেরকে কিন্তু ইনফর্ম করেছিল, কিন্তু তারা বলে আসছে যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আসলে আমরা দেখি কোনো প্রক্রিয়া শুরু হয়নি, ইনিশিয়েশনটা আমাদের নিতে হয়েছে, ঠিক আছে। এখন যদি জিনিসটা অটোমেটেড হতো, তাহলে কিন্তু এটা সবার কাছে দৃশ্যমান হতো যে আচ্ছা কাজটা কোন পর্যায়ে আছে বা কোন ধাপে আছে। যে কোনো অর্গানাইজেশন, ধরেন আজকাল পেরোল আছে, এইচআর আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের তো আরও অন্যান্য কিছু স্পেশালাইজড ডিপার্টমেন্ট আছে, যেমন এইচপি, গেম ডেভেলপমেন্ট। এগুলো সবগুলো যদি ধরেন আপনার একটা সেন্ট্রালাইজ সার্ভার বা সিস্টেমের মধ্যে পড়ে, তাহলে বিসিবি চালাতে কিন্তু অনেক সহজ হয়ে যাবে, সবার জন্য কাজ করতে সহজ হয়ে যাবে, আর আপনার এতগুলো স্টাফও লাগবে না। তো আমি এবং জনাব ফাহিম সিনহা, আমরা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে বিসিবিকে যতটা এফিশিয়েন্ট করা যায় চালানোর মধ্যে, সেই প্রক্রিয়াটা আমরা মানে কিভাবে করতে পারি বা কী করতে পারি। তখন আমরা এই অটোমেশন আওতা নিয়ে আমরা ইন ডেপথ আর কি কাজ করা শুরু করি। তো এখন প্রক্রিয়াটা চলমান। ইনশাল্লাহ যদি আমি আসি বা যে কেউ নির্বাচিত হয়ে আসুক, আশা করি যে তারা এই প্রক্রিয়াটাকে অনার করবে এবং একটা পর্যায়ে গিয়ে পুরো ক্রিকেট বোর্ড একটা প্রপার যে কর্পোরেট অফিস কালচার, সেটাতে পরিণত হবে। মানে আপনি বলছেন যে আপনাদের সবকিছু দৃশ্যমান থাকবে আর কি। জি, মানে ইট উইল মোর ট্রান্সপারেন্ট দেন বিফোর। ট্রান্সপারেন্ট। জি, আপনার কি মনে হয় এটা সম্ভব? মানে যেহেতু আপনি তার আগে একটা ছোট্ট ওয়ার্ড ইউজ করছেন যে চুরি আটকানোর ব্যাপারে, তা আল্লাহর মতো তো এটা মানে কম বেশি আমাদের ক্রিকেট আছে, মানে জি। আপনি হন নাই কিন্তু অনেক আছে, তারা কি এটা মেনে নিতে পারবে? মানে এই ডিজিটালাইজেশনটা মেনে নিতে পারবে বলে বিশ্বাস করেন? এটার একটা ছোট উদাহরণ আমি আপনাকে দিই। আমার তো সিকিউরিটি কমিটি ছাড়া আই এম অলসো ইন চার্জ অফ টেন্ডার অ্যান্ড পারচেজ। তো ধরেন কোনো মেজর যদি পারচেস হয়ে থাকে, তখন কিন্তু এগুলো পুরোপুরি আপনার কনসার্ন ডিপার্টমেন্ট ছাড়া আমাদের কাছেও আসে। বিসিবি অধিকাংশ যেভাবে কাজ করে, মোটামুটি একটা কর্পোরেটের মতনই কাজ করছে, কিন্তু বাট ইন অ্যান ইনএফিশিয়েন্ট কর্পোরেট কালচারটা আছে, বাট মানে পুরোপুরি না। তো ধরেন একটা কনসার্ন ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার আসলো যে ধরেন আমার 100টা বল লাগবে, ধরেন বল লাগবে, কথার কথা, হ্যাঁ। তো এই বলের অর্ডারটা আপনার ধরেন যে ফেসিলিটিস আছে বা ধরেন এই যে গেম ডেভেলপমেন্ট আছে, যেই অর্ডারটা প্লেস করলো সেই ডিপার্টমেন্ট ঘুরে টেন্ডার পারচেস থেকে ঘুরে ফাইন্যান্সে গিয়ে পুরো অডিট হয়ে, এই যে পুরো প্রক্রিয়াটা, হ্যাঁ, এটা কাগজে কলমে হচ্ছে। হওয়ার কারণে কি হচ্ছে, প্রক্রিয়াটা স্লো হয়ে যাচ্ছে। এবং স্লো হয়ে যাওয়ার কারণে কি হয়, বলটা তো আমরা ইম্পোর্ট করে আনি, ঠিক আছে। এখন বিশ্বের যে সার্বিক পরিস্থিতি, কোন দিন কোনখানে ট্যাক্স বেড়ে যায়, কোন দিন কোনখানে যুদ্ধ লেগে যায়, কোন দিন কোন রাস্তা বন্ধ হয়ে যায়, আপনি বলতে পারবেন না। সেটার কারণে আমরা আগে যে অর্ডারটা দিয়ে থাকি, প্রক্রিয়া সম্পন্ন হতে হতে যদি সময় লেগে যায়, সেই অর্ডারের ভ্যালু কিন্তু বেড়ে যায় অটোমেটিকলি। তা আমরা বেশি টাকা দিয়ে একই পণ্যটা আনতেছি কেন? অটোমেশন হয়ে গেলে এই জিনিসটা কিন্তু অনেক দূর কমে আসবে। এবং টেন্ডার পারচেসে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে মোটামুটি বিগত 2 মাসে যে অর্ডারগুলো এসেছে, 20% মানে 20%
খরচও কমছে প্রায় 17 থেকে 18% কস্ট কমে এসেছে আপনাদের। হ্যাঁ, তো এখন ধরেন যদি অটোমেশনের আওতায় চলে আসে তাহলে জিনিসটাকে আমরা আরও এফিশিয়েন্টলি আরও কস্ট কাটিং করতে পারবো, এবং যেই টাকাটা বেঁচে যাবে দিন শেষে কিন্তু এটা প্লেয়ারদের বেনিফিট বা কোচদের বেনিফিট, স্টাফদের বেনিফিট তাদের কাছেই যাচ্ছে। আমরা কিন্তু বোর্ড থেকে কিছু পাই না। আমরা তাদের ধরেন বা গ্রাহকদের ভালোবাসা বা ক্রিকেটারদের পক্ষ থেকে একটু মানে একটু সিম্পল একটা গ্র্যাটিটিউড বা ধন্যবাদ যে আপনারা আমাদের জন্য কাজ করছেন, এটাই আমাদের জন্য কিন্তু অনেক। হ্যাঁ, এবার একটু আপনার নিয়ে বলি, আপনাকে নিয়ে জিজ্ঞেস করি, সেটা থেকে যে আপনাদের যে বোর্ডটা আসতেছে আর কি, মানে যে বোর্ডটা ফর্ম হওয়ার মানে অনেকে তো অলরেডি নির্বাচিত হয়ে গেছেন, মানে অনপোস্ট নির্বাচিত হয়ে গেছেন, সামনে আপনাদের 7 তারিখে ইলেকশন আছে। এই বোর্ডটা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছু আছে। আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি আপনার পলিটিক্যাল আইডেন্টিটিটা কি, মানে আপনি কি কোনো সাংগঠনিকভাবে কোনো দলের সাথে আছেন? না, আমি আই এম নট আ পলিটিশিয়ান। আমি প্রাইমারিলি, আপনি অবশ্যই এতক্ষণে জানেন, আমি জানি যে আপনি একটা প্রফেসর। আই এম আ প্রফেসর অ্যান্ড আই অলসো ওয়ার্ক উইথ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস। সো কনসাল্টিং বলেন বা আমার যে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি ইন্টারন্যাশনাল বায়ার্স লেন্ডার্স তাদের সাথে কাজ করে অভ্যস্ত অন আ কনসাল্টিং লেভেল, বা ধরেন আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার, সেখানে বিনিয়োগকারীদেরকে আনা, ফরেন ডাইরেক্ট ইন্ডাস্ট্রি আনা। যেমন আপনি হয়তো একটা নিউজ দেখেছেন যে দুবাইয়ের যে অ্যাম্বাসেডর, ওনাদের সাথে আমাদের একটা কার্টেসি কল ছিল, এবং সেটা হচ্ছে টু ইনক্রিজ ফরেন ইনভেস্টমেন্ট ইন আওয়ার স্পোর্টস সেক্টর। ঠিক আছে, তো আমাদের, আপনি নিশ্চয়ই ওয়াকিফ আছেন যে কক্সবাজার স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম, ইভেন কি পূর্বাচলের যেটা একটা প্ল্যান ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড আমরা চিন্তা করছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ডেফিনেটলি সহায়তা দরকার হবে। কারণ একটা স্টেডিয়াম করা কিন্তু একটা দুটো মুখের কথা না, ঠিক আছে। তো এখানে যদি ধরেন আমরা তাদের মতো বড় দেশ বা অন্যান্য আরও যারা বিনিয়োগকারী আছে তাদেরকে এখানে আনতে আমরা মানে সফল হই, তাহলে কিন্তু ক্রিকেটাররা এবং বাংলাদেশের ওভারঅল ক্রিকেট সিনিয়র কিন্তু অনেক আগায় যাবে। তো আমি ওই সেন্সেই কাজ করে যাচ্ছি। আমি কিন্তু মানে ফরেন ইনভেস্টরদের সাথে কথাবার্তা এগুলো বলতেছেন? আমি ওটা ছাড়াও আমি তো ধরেন 2022 সাল থেকে ক্রিকেটের সাথে মানে ক্লাব ক্রিকেটের সাথে জড়িত, কাউন্সিলর আসছে 24 সাল থেকে, এবং জেলা ক্রিকেটের সাথে আমার অল্প সম্পৃক্ততা ছিল। 19 সালে যখন আমি দেশে ফেরত আসি তখন কিন্তু প্রথমে আমি জেলা ক্রিকেটের সাথে কাজ করা শুরু করি। তো ইভেনচুয়ালি খুব একটা, আমি সত্যি কথা যেটা বলবো যে জেলা ক্রিকেটের যে বাধ্যকতা কিছু রেগুলেশনস আছে সেগুলোতে মানে সফল হয়ে ওঠাতে খুবই কষ্টকর। তো ওখান থেকে আমি বুঝতে পারি যে ক্লাব ক্রিকেট সিনটা কতটা ইম্পর্টেন্ট। আমাদের যে প্লেয়ারদের যে পাইপলাইন ক্রিয়েট করা, এখানে কিন্তু আলটিমেটলি ক্লাব ক্রিকেটের একটা বড় ভূমিকা আছে। এখান থেকে কিন্তু কিছু কিছু প্লেয়ার ড্রাফটিং হয় আপনার মানে যে এইচপি যারা হাই পারফরমেন্স ওখানে যায়, সেখান থেকে জাতীয় দলের জন্য ড্রাফট হয়। তো মানে কোনো না কোনোভাবে প্লেয়ারদের সাথে মানে আমি চেয়েছিলাম যে এই পাইপলাইনটা নিয়ে কাজ করতে। তো আগামী দিন ইনশাল্লাহ মানে অন্তত আমার বিবেচনা আছে যে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের যে লিগগুলো, ঢাকার বাইরে যে লিগটা চালু করার যে একটা প্রক্রিয়া, সেটা আমরা ইনশাল্লাহ চিন্তা করব, এবং আমরা ইনফ্যাক্ট ওটা নিয়ে কাজও শুরু করে দিচ্ছি। এবং ধরেন মানে যে উদীয়মান ক্রিকেটাররা বিভিন্ন অঞ্চল থেকে যারা আছে তারা যাতে একটা সুযোগ পায়, বিকজ বাংলাদেশ বিলংস টু অল অফ আস, ইটস নট জাস্ট ঢাকা। বাট মানে প্রশ্ন এখনো শেষ হয়নি, মানে you don't have any political identity? No, I don't have any political affiliation. My father is a politician. না, that is something different. এটা যে আপনার বাবা একজন পলিটিশিয়ান, আপনার বাবা মানে সাজিদ সাহেব উনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, এগুলো অন্য। বাট আপনার নিজস্ব কোনো পলিটিক্যাল পার্টির সাথে মানে সাংগঠনিক পদে বা কোনো পদে কক্সবাজার বা কোনো জায়গায় কোনো পদে আমার মানে আপনি এই বিসিবি ইলেকশন যেখানে আসতেছেন এখানে জাস্ট একটা সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করতেছেন? জি। and without any political power? না, যেমন ধরেন যখন এনএসি আমাদেরকে অ্যাডহক কমিটির জন্য প্রথমে মানে আমাদের কল করে, তখন কিন্তু তারা ধরেন কিছু, আমি ছাড়া আরও 2জন ব্যক্তি আছে যাদের রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু তারাও কিন্তু সংগঠক। এরকম না যে মানে যাদেরকে এনএসি সিলেক্ট করেছে তারা কেউ সংগঠন। যেমন আপনি দেখেন আপনাদের তো এখন মানে জনসমুখে মানে টু বি অনেস্ট এটা একটা মানে এই 3জন যে 2-3জন আসে না দিকে তাদেরকে তো বলতে বিডিটাও, জি বিডিটা এসে বাবার দোয়াটা। বাট আপনি মানে আমি আপনার এই আসার পর থেকে আপনার আমি পুরো পদক্ষেপ মানে জাস্ট দেখছি, দেখার পরে আমি কখনো মনে হয় না যে আপনি আপনার বাবার কোনো কিছু থেকেই ছিলেন এই জায়গায়। আপনার বাবার কোনো হস্তক্ষেপ কোনোদিন পাওয়া যায়নি, অ্যাপার্ট ফ্রম মানডে যিনি উনি খেলা দেখতে আসছিলেন। না, ওটা তো একজন দর্শক হিসেবে আসতেই পারেন, বাট না আপনি আপনার বাবার কোনো ধরনের প্রভাবই কোনো জায়গায় ইয়ে করেন, দ্যাট আই নো ফর। সো আমি বলছি যে মানে অনেকে বলছে যে এই বোর্ডটা আসলে বিএনপি বোর্ড, মানে ডু ইউ ফিল দ্যাট ওয়ে, মানে ডু ইউ ফিল দ্যাট ওয়ে? এখন ধরেন আমি একটা প্রশ্নকে আর একটু বড় করে দিই, সেটা হচ্ছে যে
আমার একটা রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আমার একটা স্কিল সেট থাকতে পারে। এখন আমার স্কিল সেটটা কি রাজনৈতিক পরিচয়ের কারণে ব্যাহত হইতে পারে? মানে ধরো স্কিল সেটের হিসেবে বলছি যে আমি আমার জেলায় সবকটা একাডেমি চিনি, আমি আমার জেলার সব কোচকে চিনি, আমি আমার জেলার সব কোথায় খেলা হচ্ছে না সবগুলো জানি, কিন্তু আমি পলিটিক্যালি বিএনপির সাথে অ্যাফিলিয়েটেড, ঠিক আছে? এখন আমি কাউন্সিলর হয়ে আসলাম ওই জেলা থেকে। সো তখন কি প্রশ্ন আসতেছে যে উনি বিএনপি ব্যাকড কাউন্সিলর, আচ্ছা, তখন কিন্তু ওনার ওই জেলার মধ্যে যে ওনার যে অ্যাফিলিয়েশন ছিল, ওনার যে এই বিএনপি তো আজকে থেকে না, বিএনপি তো এর আগেও ছিল, এবং উনি তো এই 16-17 বছর যে ছিলেন, যে এই যে কাউন্সিলরটা যিনি আসতেছেন জেলা থেকে, উনিও তো এই 16-17 বছর এই বিভিন্ন ক্লাবে গেছেন, বিভিন্ন একাডেমিতেই কাজ করছেন জেলার মধ্যে। জি। আজকে তিনি বিএনপি আসার পরে হয়তো একটা সুযোগে আসছেন, বা তারই আপনার কি মনে হয় যে তার এই 17 বছরের ত্যাগটা এই খালি বিএনপি ট্যাগ লাগিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে, মানে টু অ্যান এক্সটেন্ট? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে একজনের উদাহরণ দিয়ে দিই। তাহলে ভালো। যেমন ধরেন আমরা আলম চাচা বলি খুব, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। মিডিয়া তাকে এখন আখ্যা দিচ্ছে জনাব তামিম ইকবালের ফুপা হিসাবে, কিন্তু হ্যাঁ উনি তার ফুপা, এটা কারেক্ট, কিন্তু উনি কি আপনার মানে খুব পুরানো সংগঠক নয়? উনি কি আগে বিসিবিতে ছিল না? উনি তো ছিল, তাই না? উনি চট্টগ্রাম ডিভিশন লিগগুলোর জন্য যা করেছে বা তার যে অবদান, সেটা কি আমরা কেউ স্বীকার করতে পারবো না? ওখানে আপনি জাস্ট রুট লেভেলে গিয়ে জিজ্ঞেস করেন যে আলম চাচা মানে তার ক্রিকেটের প্রতি, ডিস্ট্রিক্ট ক্রিকেটের প্রতি, চিরং ক্রিকেটের প্রতি তার অবদানটা কি? ঠিক আছে, এখন আমরা কিন্তু যখন এই পুরা নির্বাচনী প্রক্রিয়া যখন থেকে শুরু হয়ে যায়, আমরা ইসির কাছে যেই দিন ক্ষমতা হস্তান্তর করে দিই, সেই দিন থেকে আমি ব্যক্তিগতভাবে কিন্তু বিসিবির আশেপাশে খুব একটা যাই না। আমার কিছু রুটিন ওয়ার্ক থাকে, সেটা আমি আমার কনসার্ন ডিপার্টমেন্টকে বলে দিই যে আপনারাই অ্যাড্রেস করে দেন, বিকজ আই ওয়ান্ট টু কিপ দ্য ইলেকশন অ্যাজ ফেয়ার অ্যাজ পসিবল। আই ডোন্ট ওয়ান্ট এনি ইন্টারাপশন বা ইন্টারফিয়ারেন্স। এখন ইসির কাছে যখন আমরা জিনিসটা হস্তান্তর করে দিই, কাউন্সিলর মানে ফর্ম বিতরণ করা শুরু করে দিই, আমরা কিন্তু প্রথম দিনই বলেছিলাম যে দিস ইজ ওপেন ফর এভরিবাডি। ঠিক আছে, আপনার রাজনৈতিক পরিচয় যেটাই হোক না কেন বা আপনার আদর্শ যেটাই হোক না কেন, আপনি যদি ক্রিকেটের জন্য কাজ করতে চান, ইউ আর মোর দেন ওয়েলকাম টু প্লিজ কন্ট্রিবিউট। হ্যাঁ, এখন এটা দুর্ভাগ্যজনক, আমি ব্যক্তিগতভাবে বলবো যে অধিকাংশ যারা আসছে তারা এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের সাথে জড়িত, কিন্তু তাছাড়াও তাদের অধিকাংশ লোকেরই কিন্তু একটা সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড আছে। কেউ বেশি এক্সপিরিয়েন্সড, কেউ কম এক্সপিরিয়েন্সড, এটা সত্যি। হ্যাঁ, কিন্তু আপনার কি মনে হয় না যে যারা ধরেন মানে অল্প কয়েকজন বাদে যারা ধরেন সংগঠক হয়েছে বা কাউন্সিলর হয়েছে, যে তারা ক্রিকেটের জন্য মানে ন্যূনতম একটা অবদান রাখতে পারে বা কন্ট্রিবিউট করতে পারে বা প্লেয়ারদের ওয়েলফেয়ারের জন্য কাজ করতে পারে? যদি নাই হয়ে থাকে তাহলে মানে এটা সময় বলবে। বাট মানে আমাদের দেশের যে কালচারটা, আনফর্চুনেটলি ইট ইজ হোয়াট ইট ইজ। এটা ছোট জিনিস জানতে চাচ্ছি, সেটা কি যে বর্তমান সরকার বা সরকার দলীয় প্রধান, যেহেতু আপনি অ্যাডহক কমিটির মেম্বার ছিলেন, কখনো কি বিএনপি থেকে এমন কোনো নাম চাপাই দেওয়া হয়েছে আপনাদের যে একে নিতে হবে? মানে এরকম কোনো রিকোয়েস্ট বা এরকম কোনো প্রেশার আপনাদের কাছে মানে বিএনপি হাই আপ থেকে আসছিল? আমার কাছে ব্যক্তিগতভাবে আসে নাই, এবং হাই আপস আমি সঠিক বলতে পারবো না, কিন্তু কিছু আমাদের অন্য যারা অ্যাডহক কমিটি মেম্বার আছে, কয়েকজনের কাছে রিকোয়েস্ট অবশ্যই এসেছে, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি এগুলোকে এন্টারটেইন না করতে। কারণ একটা ব্যক্তি যদি যোগ্য না হয়ে থাকে বা কোয়ালিফাইড না হয়ে থাকে ফর দ্য পজিশন, তাহলে তাকে রেখে আমাদের মানে লায়াবিলিটি বাড়ানোর আমরা কোনো মানে দেখি না। তো মানে একদমই আসে না এটা বলা অসত্য হবে, এসেছে, এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি জিনিসটাকে যতটা মানে কম এন্টারটেইন করা যায়। আপনার কাছে আসেনি মানে কি আপনার কাছে কেউ এটা করার সাহস পায় নাই? না, বিকজ মানে আপনার যে পার্সোনা ওটাতেই মনে হয় কেউ সাহস পায় নাই। না, সেটা না, আমি সাধারণত খুব অল্প মানুষের সাথে কথাবার্তা বলি, এবং যতটুকু আমার কাজ আমি ততটুকু করে মানে অফিস থেকে বের হয়ে যাই। সুতরাং মানে সেই সময়টাও নাই, আর মানে যদি ওরকম বেশি সময় না কাটাই তাহলে তো
মানুষের ওভাবে আসবে না। একটা জিনিস জানতে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই নির্বাচন মানে অনেকেই বলতেছিল যে মানে বিভিন্ন শোতে দেখি, টক শোতে দেখি যে অ্যাডক কমিটি মেম্বাররা যদি অ্যাডক কমিটি ছেড়ে দিতেন তাহলে নির্বাচনটা প্রভাব মুক্ত হতো। জি, আপনার কি মনে হয় এই নির্বাচনটা প্রভাব মুক্ত? অবশ্যই মানে ডিসপাইট বিং ইউ ইন দ্য অ্যাডক কমিটি। আমি জিনিসটা বলি অবশ্যই প্রভাবমুক্ত। কেন? কারণ যেদিন থেকে ইসির কাছে আমরা ক্ষমতা দিয়ে দিয়েছি, আমি বা আমাদের ধরেন প্রেসিডেন্টও, উনি কিন্তু খুব একটা ইসির আশেপাশে যায় না। উই হ্যাভ কেপ্ট দ্য ইন্টারফারেন্স টু বেয়ার মিনিমাম। হ্যাঁ, এখন অ্যাডহক কমিটি থেকে যদি আমরা মানে থেকে নির্বাচনটা করি, এই একটা পার্শালিটির কোয়েশ্চেন বা একটা নিরপেক্ষতার কোয়েশ্চেন অবশ্যই থাকে। কিন্তু আমার এখানে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আমরা তো একটা অ্যাডহক কমিটির পার্ট, তাই না? অ্যাডহক কমিটি ইটসেলফ ইজ অ্যান ইমার্জেন্সি কমিটি। এখন আমি যদি ডেইলি অপারেশনস যেভাবে চলতেছে, আমি যদি অ্যাডহক থেকে এখন পদত্যাগ করে চলে যাই, হ্যাঁ, তাহলে অপারেশনগুলো দেখবে কে? আমরা যদি একটা নর্মাল কমিটি হতাম, এরপর আমরা নির্বাচন ঘোষণা করতেছি, আমি অবশ্যই পদত্যাগ করতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। যেহেতু আমরা একটা অ্যাডহক বেসিসে আসছি, এটাই ইটসেলফ ইজ অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন। তো এখান থেকে আমরা পদত্যাগ করলে তখন বিসিবি ডিসফাংশনাল হয়ে যাবে পুরোপুরি। তো সেটা তো আমরা করতে পারি না। বাট আমরা যেটা করতে পারি যে মানে কিপ আওয়ার ইন্টারফিয়ারেন্স অর কিপ আওয়ার অ্যাফিলিয়েশন উইথ দ্য ইসি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, অ্যান্ড দ্যাট উই হ্যাভ এনশিওরড। না, আপনি তো বিসিবি ইলেকশন করছেন, আপনি কি বিসিবি মানে ভোটারদের কাছে যাচ্ছেন? জি ভাই, অবশ্যই, কেন যাব না? কারণ দিন শেষে যারা কাউন্সিলর তারাই ভোটার, এবং আমরা সকলে যারা কাউন্সিলর, আমাদের মধ্যে তো একটা মানে অলরেডি একটা বন্ডিং আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা সকলেই ক্রিকেটের জন্য কাজ করছে। তো এখন যে ডাইরেক্টর হোক বা যে ডাইরেক্টর না হোক, উদ্দেশ্য একটাই, যে সবাই যাতে তাদের কন্ট্রিবিউশন ক্রিকেটের প্রতি কন্টিনিউ করে। তো তাদের ভালোবাসা বা তাদের সমর্থন যদি না থাকে, তাহলে তো আমি মানে বোর্ডকে বা মানুষকে সার্ভ করতে পারবো না। তো অবশ্যই যেই লেভেলেই আছে, যেই পজিশনে আছে, জেলা হোক ক্লাব হোক, মানে আমি কিন্তু জেলার সাথে একটু কম সম্পৃক্ততা আছে বর্তমানে, বিকজ অ্যাগেন ওই ইসির বিষয়টা যে আমরা যতটা কম হস্তক্ষেপ করতে পারি। বাট সকলের সাথে একটা মানে আলাপ আলোচনা, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এগুলো বজায় আছে। এবং ক্লাবে তো অবশ্যই যারা কাউন্সিলর হয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই আমাদের সকলের মধ্যে। শিওর। মানে আমি তো আমার পক্ষ থেকে চেষ্টা করছি এখন। না না, কারণ কি আমি বলি ইব্রাহিম ভাই, আপনার সম্বন্ধে আসলে মানুষের মধ্যে অনেক ধারণা আছে। তার মধ্যে একটা ধারণা হচ্ছে কি যে উনি বর্তমানে, আপনি নিজে না, মানে আপনার পরিবার বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গায় এনিথিং দ্যাট ইউ উইশ টার্নস ইনটু আ কমান্ড। দিস ইজ আ পারসেপশন দ্যাট নট আই এম ক্যারিং, বিকজ আই নো ইউ ভেরি ওয়েল। আমি আপনার সাথে অনেকদিন ধরেই চলতেছি, অনেকদিন ধরে দেখতেছি। এই পারসেপশনটা আমার না যে ইব্রাহিম ভাই যেটা উইশ করে ওটাই কমান্ড হয়ে যেতেছে বাংলাদেশ ক্রিকেটে এখন। তাই আমি বললাম যে ইউ হ্যাভ টু ক্লিয়ার দিস, মানে ডু ইউ গেট ইট? জি, না, তাহলে বিষয়টা সেরকম না ভাই। ধরেন একটা যে কোনো নির্বাচন হোক, সেটা আপনার ক্রীড়া সংগঠন হোক বা জাতীয় হোক, আমি তো একটা রাজনৈতিক পরিবারের সন্তান। দিন শেষে এটা তো অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, তো আমি তো ছোটবেলা থেকে অনেক কিছু দেখে আসছি যেটা একটা সাধারণ পরিবারের ছেলে বা মেয়ে কখনো দেখে না। কিন্তু ধরেন আমার বাবার যে সংগ্রাম ছোটবেলা থেকে যেটা আমি দেখে আসছি, সে এলাকার মানুষের দুয়ারে দুয়ারে যেত, শুধু নির্বাচনের আগে, নির্বাচনের পরেও তাদের যে প্রতিশ্রুতি সে দিত, যে সেই প্রতিশ্রুতি সে পুরো করতে পারেছে কিনা, পরবর্তীবার মানুষ তাকে ভোট দিবে কিনা, এই যে প্রসেসটা, এগুলো তো আমি ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, তাই না? তো আমার কাছে এটা মানে বড় বা ছোট কোনো বিষয় না যে আমি যদি একজন মানে সংগঠক হয়ে আরেক সংগঠকের কাছে যাই, ঠিক আছে, যিনি হয়তো একজন সাধারণ সংগঠক বা তার হয়তো কোনো রাজনৈতিক পরিচয় নাই বা কোনো ব্যবসায়িক পরিচয় নাই, কিছু নাই, কিন্তু সে তো একজন সংগঠক দিন শেষে, আমারই তো ভাই, তাই না? তো তার সমর্থন যদি না থাকে বা তার মতো এরকম আরও 100 জন 200 জনের সমর্থন যদি আমার না থাকে, তাহলে আমি কাজ করবো কীভাবে, তাই না? আপনি জোর খাটায় অনেক কিছু হয়তো করতে পারবেন, কিন্তু দিন শেষে সবার সমর্থন পেতে হলে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ, তাদের সুখে দুঃখে তাদের সাথে থাকা, তাদের সাথে একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন রাখা, তাদের সাথে একই টেবিলে বসে ভাত খাওয়া, এই জিনিসগুলো যদি আপনি না করেন, তাহলে তো মানে আপনি যতই জোর খাটান না কেন, দিন শেষে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, তারা আপনাকে মেনে নিতে পারবে না। তো আমার কারোর সাথেই ধরেন ব্যক্তি পর্যায়ে খারাপ ব্যবহার বা এগুলো, আমি এগুলো কোনো যুক্তি দেখি না, করতে পারো না। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন, আমার নেচার ওরকম না, সো আই কান্ট। আর 3টা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে বাবাকে নিয়ে। আপনার বাবা এই বিগত
শাসনামল মানে এই যে উনি ইয়ে টেক ওভার করে একটা জায়গায় অন ওয়ান ওকেশন আমি আপনাকে ওটা নোটিফাই করছিলাম, হি হ্যাভ স্পোকেন অ্যাবাউট স্পোর্টস জি and that that occasion was that he was trying to implement a law on betting portals. আপনি মনে হয় এই সম্পর্কে অবগত আছেন। জি রিমেম্বার দ্যাট আমি ওটাকে পারেছিলাম লিখও পারেছেন যে তিনি বলছেন যে আমরা বেটিং এবং জুয়ার প্ল্যাটফর্মের ব্যাপারে নতুন আইন আনতে যাচ্ছি। জি আর ইউ অ্যাওয়্যার অ্যাবাউট দ্যাট? জি মানে যে কীরকম হতে পারে ইব্রাহিম ভাই? দেখেন, আমি বিস্তারিত আইনটা সম্পর্কে হয়তো বলতে পারবো না, বাট কিন্তু যেটাকে আমরা বলি লং স্টোরি শর্ট, বাংলাদেশে এখন একটা মানে মানে ভয়াবহ কালচার গড়ে উঠেছে, এবং এটা শুধু স্পোর্টস বেটিং না, বেটিং ইন জেনারেল, বেটিং ইন জেনারেল নিয়ে গ্যাম্বলিং অলসো। তো স্পোর্টসকে নিয়ে জিনিসটাকে মানুষ অনেকটা বলতে পারেন যে জাস্টিফাই করার চেষ্টা করে, যে আমরা তো একটা মানে ভালো জিনিস নিয়ে আমরা প্রেডিকশন করতেছি। বেটিং এক্স্যাক্টলি না, দ্য ওয়ার্ড দে ইউজ ইজ প্রেডিকশন, যে আমরা ভবিষ্যৎবাণী করতেছি। এখন স্পোর্টস ইজ আ গুড প্ল্যাটফর্ম, হ্যাঁ। এখন যদি এটা অনৈতিক কোনো প্ল্যাটফর্ম হতো, তখন ওটা তাদের যে ব্যাখ্যাটা বা জাস্টিফিকেশনটা তারা সেটা করতে পারতো না। তো স্পোর্টস বেটিংয়ের মারফত কিন্তু এখন দেশ থেকে আপনার হাজার হাজার মিলিয়ন ডলার কিন্তু চলে যাচ্ছে। এই জিনিসটাকে স্টপ করার জন্য, এবং আমাদের যেই বর্তমান যারা ইউথ, যারা তরুণ প্রজন্ম, তারা যাতে এসবে আসক্ত না হয়, সেই জন্যই কিন্তু নিয়মটা করা হচ্ছে। এদিকে আই উড সে ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, হ্যাঁ, বিকজ দুটো উপকার হচ্ছে। এক হচ্ছে দেশের টাকা বাড়ছে, রিজার্ভ বাড়ছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে তরুণরা ধরেন নষ্টের দিকে এগিয়ে যাচ্ছিল বা তাদের ভবিষ্যৎ তারা নষ্ট করে ফেলছিল কোনো একটা কারণে, তারা সেখান থেকে হয়তো ফিরে আসার একটা সুযোগ পাবে, বা সেখানে হয়তো যাবেই না। মানে এই জিনিসটা কি মানে ইন ফিউচার আমি জাস্ট ফিউচারের কথা বলছি। আমাদের দেশে তো আসলে আপনি আসার পরে কিন্তু আরও একটা ঘটনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আপনার বোর্ড কিন্তু ফিক্সিং রিলেটেড ইস্যুতে ব্যান করছে। জি, সব সিন ইন ফিউচার এই ফিক্সিংটা কি ফৌজদারি আইনে আনার কোনো সম্ভাবনা কি হতে পারে বাংলাদেশে? মানে যেহেতু উনি বলতেছেন ওনার ওই করতে একদম, এটা একটা অনেক পুরনো আইন যেটা এখন বেটিং নিয়ে আছে, আমাদের মনে হয় যে আমাদের জন্যে, বাংলাদেশের জন্যে এই আইনটাকে নতুনভাবে প্রণয়ন করা উচিত। এই যে ফিক্সিং নিয়েও কিন্তু বাংলাদেশে ফিক্সিং নিয়ে বাংলাদেশে কিন্তু একটা পুরনো আইন আছে, জি, যেটা কিন্তু এটাকে যদি ফিক্সিংকে যদি রোধ করতে চান, আমি জাস্ট ফর গিয়ে, তাহলে আপনাকে মনে হয় এটা ফৌজদারি আইনে আসলে ইট ক্যান বি আ মেসেজ টু দ্য প্লেয়ার্স যে তোমরা যদি ফিক্সিং করো তাহলে তোমাদের কিন্তু ফৌজদারি আইনে যাবা, ইউ মাইট বি জেল, ইউ মাইট বি দিস কাইন্ড অফ স্ট্রং মেসেজ ইউ মাইট গো ফর ইন দ্য ফিউচার। আপনার বাবা তো ওই জায়গাটা আছেন, দেখেন, আমি রাষ্ট্রীয় কাজে আমি না রাষ্ট্রীয় কাজে না, বলতে যে হাউ ডু সি দিস ফিক্সিং অ্যাজ আ if the cases are changed from civil to criminal, এক্স্যাক্টলি, তাহলে অবশ্যই মানুষ এটা করার আগে চিন্তা করবে, বিবেচনা করবে। আপনি ইতিমধ্যে হয়তো দেখেছেন যে আমাদের জিরো টলারেন্স অ্যাবাউট ফিক্সিং, আমাদের বোর্ডের মেম্বাররা অলরেডি কিন্তু 5 জনকে নোটিশ দিয়েছে রিগার্ডিং ফিক্সিং স্ক্যান্ডালস। আমরা ইনভেস্টিগেশনগুলো কিন্তু আমাদের যে অ্যান্টি করাপশন ইউনিট, তাদের রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা সিদ্ধান্তটা নিয়েছি। তো আশা করি যে দিস উইল সার্ভ অ্যাজ আ ওয়ার্নিং টু এভরিবডি, অ্যান্ড লেটস কিপ স্পোর্টস ক্লিন। আমি এটার কোনো যুক্তি দেখি না। If that requires a change from civil to criminal, then let's do it. এটা আমি তো on a personal capacity, I am no one to say it, but if required, then we can talk to the various stakeholders and start the initiation, of course. And the last part of the সেটা দিকে যে ইব্রাহিম as person, সামনে কোরবানি ঈদ, ইব্রাহিম ভাই আপনি কোরবানি ঈদ যাবেন? আমরা সাধারণত যে কোনো আপনি কি হাটে যান? হাটে যাই, যে কোনো ঢাকার না কক্সবাজার হাটে যান? না, এটা নির্ভর করে আমরা কোন জায়গায় কোরবানি দিচ্ছি। আমরা সাধারণত গ্রামে কোরবানি দিয়ে থাকি, আর যে কোনো একটা ঈদ, সেটা ঈদ উল ফিতর হোক বা ঈদ উল আজহা হোক, আমরা গ্রামেই পালন করি। তো এই ঈদ উল ফিতর আমার বাবা অলরেডি গ্রামে গিয়ে আসছে, আমি আশা করতেছি যে উনি আবার আজহায় যাবে, বাট অ্যাগেন নাথিং কনফার্মড অ্যাজ অফ টুডে, সো আই কান্ট গ্যারান্টি এনিথিং। বাট হ্যাঁ, আপনাদের জীবনও যেমন ঈদ একটা আনন্দের উৎসব, আমাদের জন্য একই। তো এই যে আমাদের সবাইকে একটা ব্যতিক্রমী ব্যক্তি হিসাবে দেখার যে একটা প্রক্রিয়া, আমি কিন্তু সেটার বাইরে। একটা কথা জায়গায় পড়তেছ, এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। আমি একটা জায়গায় লেখা পড়তেছিলাম যে আপনার বাবা সম্বন্ধে বলা হয়েছে যে হি ইজ এ 2 different kind of a guy when he's in কক্সবাজার and when he's in ঢাকা। কক্সবাজারের বাইরে
তিনি এক ধরনের মানুষ, এবং কক্সবাজারের ভিতরে যখন তিনি তার এলাকায় চলে যান জি তখন তিনি কিন্তু আর সেই মানে হি কিপস অল ইজ ট্যাগ বিহাইন্ড অ্যান্ড হি বিকামস আ ম্যান অফ কক্সবাজার। জি মানে ইজ ইট ট্রু? ট্রু, বিকজ মানে এনিওয়ান ক্যান রিচ হিম, এনিওয়ান ক্যান রিচ হিম, এনিওয়ান এনি টাইম, রাত 1টা 1:30 যে কোনো সময়। যে কোনো সময়, মানে এটা কি আসলে সত্য? সত্যি, কারণ মানে ইভেন আফটার বিকামিং আ মিনিস্টার হি ইজ দ্যাট। হি ওয়াজ আ মিনিস্টার বিফোর অ্যাজ ওয়েল। এবং এটা যখনই দেশে যেতেন উনি তখন একটা সবসময় এরকম ছিল, সে সবসময় এরকম ছিল। কক্সবাজারের মানুষের প্রতি বা এলাকার মানুষের প্রতি তার যে একটা অনুভূতি, সেটা মানে অন্যরকম। আমি যদি বলি যে সে এলাকার মানুষদেরকে তার নিজের সন্তানদের থেকে বেশি ভালোবাসে, কথাটা কিন্তু ভুল না। হ্যাঁ, ইভেন দের ইজ আ যে সিকিউরিটি কোনো কিছু, হি ডাজন্ট লাইক এনিথিং, হি জাস্ট কিপস অল দ্য পিপল ক্লিয়ার ফর ইট, মানে তার বাসা সবার জন্য খোলা এবং এভরিবডি কামস ইন দ্যাট। মানে আপনি বাংলাদেশের প্রেক্ষিতে আপনি দুই ধরনের পলিটিশিয়ান পাবেন। এক হচ্ছে যারা সবসময় মানুষের সাথে চলে, এলাকায় গেলে তার বলা লাগে না যে আমি আসছি আপনারা আসেন, ঠিক আছে, মানুষ এমনিই চলে যায়। সেটা ভালোবাসার কারণে হতে পারে, আবদারের কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, কিন্তু তারা যায়, দেখা করে। দিনকে দিন, রাতকে রাত, রাত 3টা-4টা বেজে যায়, তখন পর্যন্ত তারা আড্ডা মারছে, মানে তাদের কথা শুনতেছে, আড্ডা মারতেছে, যাই বলেন না কেন, কিন্তু তাদের সাথে আছে। আর আরেকটা টাইপ অফ পলিটিশিয়ান হতেছে যারা হচ্ছে ধরেন আপনার খুবই ডিসকানেক্টেড ফ্রম দ্য, যাওয়ার সময় অনেক কিছু আওয়াজ করে, অনেক আওয়াজ করে যায় এটসেট্রা। আবার অনেকে আছে টেবল পলিটিশিয়ানস যারা শুধু নেগোসিয়েশনসের জন্য কাজে লাগে এটসেট্রা। তো দেয়ার আর ভ্যারিয়েশনস টু দ্য। আবার কোন ক্যাটাগরিতে রাখবেন? না, হি ইজ আ পিপলস ম্যান। সে সবসময় মানে অ্যাটলিস্ট তার এলাকার জন্য অন্তত আমি একটু বলবো যে সে সবসময় জনগণের কাতারেই ছিল। তো হি ইজ আ, I would say he's a field politician turning into a table politician after a while, but mostly a field politician. We'll end up this show with the last question. Ji. How do you want to be as a director? A field director who later turns into a table director? মানে, do you get it? Yeah. Because আপনি তো এটা দেখে আসছেন। জি, দেখেন আমরা 7 তারিখ থেকে আসার পর থেকে আমাদের ইমপ্রেশন, মানে যারা আমাদের স্টেক হোল্ডার বা স্টেডিয়ামে আমাদের যারা কর্মচারীরা আছে, ঠিক আছে, যেই খালা আমাকে চা বানায় দেয় বা ধরেন যে গ্রাউন্ডসম্যান আমাদের কাজগুলো করে, তারা কিন্তু আমাদেরকে সবসময় বা অন্তত আমাকে সবসময় একটা টেবিল ডিরেক্টর হিসাবে হয়তো দেখতো। বাট আমরা কিন্তু প্রথম দিন থেকেই উই হ্যাভ বিন ইন দ্য ফিল্ড, উই বিন টকিং টু এভরিওয়ান, সবার সাথে কথা বলতেছি, তাদের কি দুঃখ কষ্ট, তাদের যে ধরেন একটা যে আকাঙ্ক্ষা, যে চাওয়া, আমরা কিন্তু তাদের সাথে কথা বলে যতটুকু পেরেছি আমরা মানে বলবো যে মোটামুটি সক্ষম তাদের প্রত্যেকটা মানে ইচ্ছা পূরণ করার জন্য এখন পর্যন্ত আর কি। তো আমি ফিল্ড ডিরেক্টর আই উড সে, অ্যান্ড আমি প্রেফারই করবো ফিল্ড ডিরেক্টর থাকতে, কারণ যতদিন আমি তাদের সাথে মানে সম্পৃক্ততা বজায় রাখি, তাদের সাথে আমার একটা সুসম্পর্ক থাকে, তাদের দুঃখ কষ্টের সময় যদি আমি থাকতে পারি, তাদের কথাগুলো শোনার জন্য যদি থাকতে পারি, সবসময় উপস্থিত থাকি, তাহলে মানে তাদের মনে জায়গা করে নেওয়ার থেকে বড় অর্জন আমার জন্য আর কিছু হতে পারে না। সুই দর্শক, ইব্রাহিম ভাই মনে জায়গা করবেন কি করবেন না, এটা তো আসলে বেসিক্যালি আমরা 7 তারিখে জানতে পারবো, বিকজ 7 তারিখে নির্বাচনে জয় হওয়ার পরেই মনে জায়গার ব্যাপারটার একটা মানে পুরোপুরি আসবে, চিত্র আসবে। তার আগে তার বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার চিন্তা এবং 2 মাস তার জার্নিটা আমরা জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।